হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তোমরা আছো রাইস স্মার্ট লাইভ, আর আমরা চলে এসেছি আবার ইকো জ্ঞান ক্লাসে। এবং অবশ্যই রোজকার মতন আমরা আজকেও একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা অবশ্যই তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমরা আজকের টপিক যেটা হবে সেটা আমরা দেখে নিই। আজকের টপিকে আমরা আলোচনা করব কিন্তু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স মার্কেট ইন ইন্ডিয়া। আমাদের দেশে ইন্স্যুরেন্স মার্কেট যেটা আছে, বিমা, যেটা জীবন বিমা, সাধারণ বিমা, সেই বিমার বাজার বা বিমার যেই ইন্ডাস্ট্রিটা আছে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। এবং অবশ্যই কম্পিটিটিভ ফিল্ডে বিভিন্ন পরীক্ষাগুলোতে ব্যাংকিং তো আছেই, ইন্স্যুরেন্সের পরীক্ষা তো আছেই, বিভিন্ন অন্যান্য পরীক্ষাতেও কিন্তু আমরা ইন্স্যুরেন্সের কিছু বেসিক কোয়েশ্চেন্স ফেস করি। আমরা আজকের সেশনটা থেকে কিছু এরকম কোয়েশ্চেন্স যেগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে ফেস করব সেগুলো আমরা কিন্তু দেখে নেব, এবং আমরা দেখে নেব যে সেগুলোকে আমরা কিভাবে সহজভাবে উত্তর করতে পারি। আমরা কি দেখব আজকে? আমরা আজকে বেসিক ইন্ট্রোডাকশন, যে ইন্স্যুরেন্স ব্যাপারটা কি এবং এর ডেফিনিশন কি, সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে। ইন্স্যুরেন্স যে মার্কেটটা ইন্ডিয়াতে আছে সেটা মেইনলি দুটো ভাগে ভাগ হয়, একটা সাধারণ বিমা জেনারেল ইন্স্যুরেন্স, আর একটা লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা। এবং আশা করি তোমরা সবাই এলআইসি অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, জীবন বিমা নিগম, এর কথা সবাই শুনেছ। তাহলে সেই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি নিয়ে, মার্কেট নিয়েই কিন্তু আজকে আমাদের টপিক। এবং অবশ্যই আমরা এটাও মনে রাখবো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা কিনা ভারতের সমস্ত ব্যাংকিং সেক্টরটাকে রেগুলেট করে, সেরকমই ইন্স্যুরেন্স সেক্টর যেটা আছে, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেটা আছে, সেটাকে রেগুলেট করার জন্যে আমরা কিন্তু পাবো IRDA, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আমরা এই IRDAI যেটা আছে, এই IRDAI থেকেও কিছু প্রশ্ন ফেস করি। কী ধরনের প্রশ্ন আমরা ফেস করি সেগুলো দেখে নেব, এবং সেগুলো কিভাবে উত্তর করব সেগুলোও দেখে নেব। অবশ্যই সাথে থাকছে আমাদের প্রিপেয়ার্ডনেস রিভিউ, আজকের সেশন থেকে কিছু প্রশ্ন, সাথে আমাদের অলরেডি যেই সেশনসগুলো আমরা করেছি সেই সেশনসগুলো থেকে কিছু প্রশ্ন, যাতে আমরা মনে রাখতে পারি যে আমাদের কি কি হয়ে গেছে। খুব ছোট্ট করে আমরা সেগুলো দেখে নেব। বেশ, শুরু করা যাক। এবং অবশ্যই তোমরা এই যে ইন্স্যুরেন্স আমরা পড়ব, সেখান থেকে আমরা কিন্তু প্রত্যেকবারই দেখে নিতে চাইবো যে আমাদের পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন কি আমাদের পড়াশোনাটা কোথায় আমরা অ্যাপ্লাই করব? কম্পিটিটিভ এক্সামে গিয়ে যেন খুব সহজেই আমরা উত্তরটা করে আসতে পারি। দেখে নেওয়া যাক ইন্স্যুরেন্সের ধারণাটা কি। বলছে ইন্স্যুরেন্স বা বিমা, এই বিমাটা হলো এমন একটা জিনিস যেটা আমরা রিস্ক বা ঝুঁকি অ্যাভয়েড করতে, জীবন কিন্তু আনসার্টেন, দেখো লাইফ কিন্তু আনসার্টেন। কেন আনসার্টেন? এখন দাঁড়িয়ে বলতে পারছি না কনফার্ম যে পরের মুহূর্তে কি হবে, কাল কি হবে, এক সপ্তাহ বাদে কি হবে। এই যে আনসার্টেনিটিটা আছে, এই যে একটা আমরা বুঝতে পারছি না যে পরবর্তী সময়ে কি হবে, তার থেকে কিন্তু একটা রিস্ক জন্ম নেয়, ঝুঁকি জন্ম নেয়। যেহেতু অনিশ্চয়তা আছে সেহেতু ঝুঁকিও আছে। ঝুঁকি অনেক রকমের হতে পারে, রিস্ক অনেক রকমের হতে পারে, বাট এই রিস্কের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট রিস্ক হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক। এই ফাইন্যান্সিয়াল রিস্ক যেটা, আর্থিক ঝুঁকি, যেটা অনিশ্চয়তার জন্যে আর্থিক ঝুঁকি হতে পারে, এবং সেই আর্থিক ঝুঁকির এগেনস্টে একটা সিকিউরিটি বা সেই আর্থিক ঝুঁকিটাকে কভার করে রাখা, সেই ঝুঁকিটা হলে, রিস্কটা হলে, ক্ষতিটা হলে যেন কেউ সেটা ক্ষতিপূরণ দিয়ে দেয়। সেই কভারেজটা যদি থাকে,
তাহলে লাইফ একটু কনফিডেন্ট হয়ে যায় যে চলো আনসার্টেন লাইফ আছে, ঝুঁকি আছে, কিন্তু আই অ্যাম কভার্ড আপ। তাহলে সেই কনফিডেন্সটা দেবে ইন্স্যুরেন্স অবশ্যই। এবং লজিক কি থাকে, একটা সেফটি। বাট দেখো একটা জিনিস ভাবতে হবে যে ইন্স্যুরেন্স করা আছে মানে যে ঝুঁকি চলে গেল এটা না, কিন্তু রিস্ক থেকেই যাবে, রিস্ক হতেই পারে, কিন্তু সেই রিস্কের জন্য যেই ফাইন্যান্সিয়াল লসটা হচ্ছে, আর্থিক ক্ষতিটা হচ্ছে, সেই আর্থিক ক্ষতির এগেনস্টে সেফটি। এটা নয় যে ঝুঁকিটার এগেনস্টে সেফটি, রিস্ক কিন্তু থেকে যাবে। কেমন প্রোটেকশন থাকবে, অ্যান্ড অ্যাগেইন প্রোটেকশন কিন্তু থাকবে অ্যাগেনস্ট দ্য ফাইন্যান্সিয়াল লস। এবং অবশ্যই এটা আমাদের একটা সাহায্য করবে, কেন কি যদি আর্থিক ক্ষতি হয় তাহলে স্ট্যান্ডার্ড অফ লিভিং বুঝতে হবে যে আর্থিক ক্ষতি হলে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করা অসুবিধে হয়ে যায়। সেই স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকেও কিন্তু আমরা ধরে রাখতে পারতে সাহায্য করবে এই ইন্স্যুরেন্স বা বিমা। বিমা অনেক রকমের হয়, ইন্স্যুরেন্স অনেক রকমের হয়। আমরা জানি মেডিকেল পলিসি হয়, মেডিকেল ইন্স্যুরেন্স হয়, যেখানে যদি শরীর খারাপ বা অসুস্থতার জন্যে হসপিটালাইজেশন হয় তাহলে তখন যেই খরচটা হচ্ছে, দেখো ওটা কিন্তু একটা রিস্ক। হসপিটালাইজেশন যে হবেই এরকম কোনো সার্টেনিটি নেই, বাট হতেও পারে, হলে একটা আর্থিক ক্ষতি হবে এবং সেই ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারবো কিন্তু এই ইন্স্যুরেন্স করা থাকলে। এটা হলো ইন্স্যুরেন্সের একটা ধারণা। এখানে আমাদের আরও একটা জিনিস বুঝতে হবে যে যারা যারা ইন্স্যুরেন্সের কভারেজ নিচ্ছেন তাদের সবার কিন্তু সেই ক্ষতিটা হওয়ার চান্স থাকে, কিন্তু ক্ষতিটা হচ্ছে না। যারা যারা কভারেজ নিয়েছেন তারা আশা করছেন যে ক্ষতি হতে পারে, ফাইন্যান্সিয়াল লস হতে পারে, কিন্তু হবেই এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজেই সবার থেকে সেই কভারেজের অ্যামাউন্টটা নেওয়া হলো, কিন্তু সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে না। দেওয়া হচ্ছে কাকে, যার সঙ্গে ইভেন্টটা, ঘটনাটা, ওই আনসার্টেন রিস্কটা ঘটছে। তার মানে আমরা বলতেই পারি যে আমরা অনেকের থেকে কালেকশন একটা করছি, পুল বানাচ্ছি ফান্ডের, অনেকের থেকে কালেকশন করে উই আর পেইং টু ফিউ। কাজেই এই জায়গাটা কিন্তু আমরা মনে রাখবো এবং প্রশ্নটাও কিন্তু এখানেই টার্গেটেড হবে যে ইন্স্যুরেন্সের বেসিক কনসেপ্টটা কি, যেখানে অনেকে যারা ভাবছেন যে আমার ক্ষতি হতে পারে তারা এই কভারেজটা নিচ্ছেন, এবং সবার ক্ষতি হচ্ছে না, যাদের ক্ষতি হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আর্থিকভাবে। বেশ, চলো কাজেই এবার এগোনোর আগে আমরা দেখে নেব যে আমরা তোমাদেরকে কিভাবে সাহায্য করছি। আমরা তোমাদেরকে তোমাদের প্রিপারেশনে, তোমাদের যেই প্রিপারেশনটা তোমরা নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্যে, সেটা স্টেট লেভেল, স্টেট পিএসসির পরীক্ষা হোক, অথবা তোমরা সেন্ট্রাল লেভেলের স্টাফ সিলেকশন বা রেলওয়েজের পরীক্ষা হোক, অথবা তোমরা যদি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরের অ্যাসপিরেন্ট হও, তাহলেও আমরা কিন্তু সব জায়গায় তোমাদের পাশে আছি এবং সবসময় তোমাদেরকে সাহায্য করছি। কিছু কিছু ছেলেমেয়েরা সবসময় বলে থাকে যে স্যার অঙ্কটা একটু ইমপ্রুভ করতে পারলে ভালো হয়, ইংরেজিটা স্যার একটুখানি আমরা একটুখানি পিছিয়ে আছি, সেখানে যদি আলাদা করে কিছু করা যেত, তাই জন্যে তাদের জন্য কিন্তু আমরা ফাউন্ডেশন কোর্স এনেছি। এবং অবশ্যই তোমরা জানো যারা তোমরা WBCS-এর জন্য তৈরি হচ্ছ, গ্রুপ এ এর জন্য যে অপশনাল পেপারসগুলো আছে সেই অপশনাল পেপারসেরও কিন্তু আমরা গাইডেন্স তোমাদেরকে দিয়ে আসছি। এখন এই যে এই ইন্স্যুরেন্সের যে ধারণাটা আমরা পেলাম একটু আগেই, সেখানে যদি আমরা ডিফাইন করতে হয় যে হোয়াট ইজ ইন্স্যুরেন্স, ডেফিনিশনটা কি, সেই ডেফিনিশনটা যখন দেব তখন কিন্তু প্রথমেই যেটা আমরা মনে রাখবো কি টার্ম, আমি তোমাদেরকে সব সময় বলে এসেছি ইকোনমিক্স পড়াটা খুব খুব সহজ হয়ে যাবে যদি ইফ ইউ ক্যান রিমেম্বার এই কি টার্মসগুলো। কাজেই ইন্স্যুরেন্সকে আমরা রিলেট করব কিসের সাথে? ইন্স্যুরেন্সকে আমরা রিলেট করব একটা লিগ্যাল এগ্রিমেন্ট, আইনত যেই এগ্রিমেন্টটা হচ্ছে, যেই কন্ট্রাক্টটা হচ্ছে, সেটা কিন্তু আইনত হচ্ছে। এবং কন্ট্রাক্ট যখনই বলছি তখন কিন্তু পার্টির প্রয়োজন, এবং দেখো একা একা চুক্তি তো হবে না, অ্যাটলিস্ট দুটো পার্টির প্রয়োজন। তাহলে দুটো পার্টি কারা কারা হবে এখানে দেখে নেওয়া যাক। ইন্স্যুরার
এমন একজন যিনি ওই ঝুঁকিটা আমাদের থেকে নিচ্ছেন। কিসের ঝুঁকি? মনে রাখবে বারবার কিন্তু আর্থিক ঝুঁকিটা। তাহলে ইন্স্যুরার সেটা সাধারণত একটা ইন্স্যুরেন্স কোম্পানি হবে। ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ইন্স্যুরেন্স করে দেবে, আমাদের আর্থিক ঝুঁকিটা তারা কভার আপ করবেন বা বহন করবেন। এবং কাদের মধ্যে হচ্ছে, তাহলে আরেকটা পার্টি কে হবে? আরেকটা পার্টি অবশ্যই দ্য ইনসিওর্ড, যার ওই আর্থিক ঝুঁকিটাকে কভার করার কথা বলা হচ্ছে। মানে জেনারেলি অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, যেই ব্যক্তির জীবনে অনিশ্চয়তা আছে, সবার জীবনে অনিশ্চয়তা আছে এবং সেই জন্যে সবারই প্রয়োজন। কাজেই যেই ব্যক্তির জীবনে অনিশ্চয়তা আছে, ঝুঁকি আছে, সেই ব্যক্তির জীবনে ফাইন্যান্সিয়াল লস হওয়ার, সেই ফাইন্যান্সিয়াল লসের ক্ষতিপূরণ করে দেওয়ার দায়িত্ব যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন ইন্স্যুরার। এই দুজনের মধ্যে, এই দুই পক্ষের মধ্যে যেই চুক্তিটা হচ্ছে, সেই চুক্তিটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স। কেমন? বেশ, এখানে কি বলা হচ্ছে? চুক্তিতে বলা হচ্ছে যে ইনসিওর্ড যিনি আছেন, মানে যার ঝুঁকিটা কভার করা হচ্ছে, তিনি একটা অ্যামাউন্ট পাবেন। দেখো, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, ইটস অল অ্যাবাউট মানি। একটা ফাইন্যান্সিয়াল প্রোটেকশন পাবেন। কার থেকে পাবেন? অবশ্যই ইন্স্যুরার, যিনি আমার বিমা করে দিচ্ছেন, সেই সংস্থা। এবং তাতে যুক্তি বা তাতে শর্ত কি থাকবে? শর্ত থাকবে যে যেই ঝুঁকিটার কথা বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল লসটা কথা বলা হয়েছে, সেই লসটা সাফার করলে আন্ডার স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া থাকবে। যে দুর্ঘটনাটা যেটা ঘটছে তার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, সেগুলোকে মানলে এবং তখন কিন্তু ইনসিওর্ডকে সেই অর্থটা প্রদান করা হবে। দিস ইজ দ্য ডেফিনিশন। তাহলে এখান থেকে আমরা টার্ম যেগুলো নেব, লিগাল এগ্রিমেন্ট, ইনসিওরার মানে কোম্পানি, ইনসিওর্ড মানে হচ্ছে যেই ব্যক্তির বিমা করা হচ্ছে, অবশ্যই এই যে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, এই ফাইন্যান্সিয়াল প্রোটেকশনটাকে আমরা বলবো যে সাম কভার্ড, মানে যেটার বিমা করা হচ্ছে, সাম কভার্ড। কেমন? কাজেই এই কি পয়েন্টসগুলো আমরা মনে রাখবো পরীক্ষাতে প্রশ্নের জন্যে। একটু দেখে নিই, একটু এলাবোরেট করি আমরা এই ডেফিনিশনটাকে। স্প্রেড অফ লসেস, স্প্রেড অফ লসেস, যেই ক্ষতিটা আমরা বারবার বলছি, যেই আর্থিক ক্ষতিটা হচ্ছে, সেই আর্থিক ক্ষতিটা আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি অনেকের মধ্যে। ক্ষতিটা সবার হচ্ছে না, ক্ষতিটা যার হচ্ছে তারা কয়েকজন মাত্র, ফিউ। স্প্রেড দ্য লসেস কজড বাই এ পার্টিকুলার রিস্ক, একটা নির্দিষ্ট কারণ থাকবে যেই কারণে সেই ফাইন্যান্সিয়াল লসটা হচ্ছে ওভার এ নাম্বার অফ পিপল। কাজেই এখানেই ঘটনাটা চলে এলো মেনির কনসেপ্ট, যে অনেকের থেকে নিয়ে, এবং অনেকের থেকে নিয়ে তাদের যেই আমাদের অ্যামাউন্টটা তৈরি হলো, ফান্ডটা তৈরি হলো, সেই ফান্ড থেকে যার দুর্ঘটনাটা ঘটলো তাকে শুধু পে করা হলো। এটা কিন্তু বেসিক কনসেপ্ট, এটার ওপরেই দাঁড়িয়ে আছে ইন্স্যুরেন্স বিজনেসটা। যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে, বারবার যেটা বলছি যে অনেকের থেকে নেওয়া হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে, সেই অ্যামাউন্ট যেটা নেওয়া হচ্ছে সেটাকে আমরা বলবো প্রিমিয়াম, প্রিমিয়াম ফর দ্য ইন্স্যুরেন্স পলিসি। কাজে এই কি পয়েন্টটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কি ওয়ার্ডটাও তোমাদের মনে রাখতে হবে। যদি তোমাদের প্রশ্ন করে পরীক্ষাতে যে কন্ট্রাক্ট যেটা হচ্ছে ইনসিওর্ড আর ইনসিওরারের মধ্যে, যেখানে ইনসিওর্ড তিনি একটা রেগুলার অ্যামাউন্ট পে করছেন, তার নাম কি? তাহলে সেই রেগুলার অ্যামাউন্টের নাম হলো প্রিমিয়াম। কেমন? বেশ, আরেকটু দেখে নেওয়া যাক। বলছে ইন্স্যুরেন্স ক্রিয়েটস এ ফান্ড আন্ডার উইচ, কাজে অবশ্যই দেখো একটা ফান্ড তৈরি হবে, আন্ডার উইচ মেনি পারসনস কন্ট্রিবিউটস। এই জায়গাটা বারবার কিন্তু বলছি, এই জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট। কন্ট্রিবিউশনস ফ্রম মেনি আর টেকেন, এবং সেই কন্ট্রিবিউশনটাকেই কিন্তু আমরা বলেছি প্রিমিয়াম অ্যামাউন্ট। কেমন? আচ্ছা, ফর এ সার্টেন সাম অফ মানি, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে যেটাকে আমরা প্রিমিয়াম বলছি, এবং যেখান থেকে পারসনস হু সাফার লসেস,
যাদের ক্ষতি হচ্ছে তাদেরকে দেওয়া হবে এবং আমরা ধরে নিই বাই ডিফল্ট যে এদের সংখ্যাটা কিন্তু অল্প, ফিউ, সবার কিন্তু ক্ষতি হবে না এবং তাদেরকে সেই ক্ষতিপূরণটা ফাইন্যান্সিয়ালি দেওয়া হবে, কম্পনসেট করা হবে। কেমন? চলো তাহলে দিস ওয়াজ দ্য বেসিক ডেফিনিশন অফ হোয়াট উই কল্ড বিমা বা যেটাকে আমরা বলি ইন্স্যুরেন্স। কেমন? চলো, তোমাদের মনে প্রশ্ন থাকে যে আমরা রাইস স্মার্টের যে ক্লাসগুলো করছি আরও যদি আমাদের ইউটিউব চ্যানেলের সম্পর্কে জানা হয় বা রাইসের সম্পর্কে জানা হয় আমরা কি করব? কিচ্ছু করতে হবে না, খুব সিম্পল, জাস্ট প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোরে গিয়ে রাইস স্মার্ট অ্যাপ ডাউনলোড করবে। যাবতীয় তোমাদের ইনফরমেশন আর প্রোভাইডেড দেয়ার, সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া আছে, কোথাও দৌড়ে বেড়াবার দরকার নেই। ফোনটা তুলে নাও, গুগল প্লেতে যাও, রাইস স্মার্ট অ্যাপ সার্চ করো, ডাউনলোড করো, ইনস্টল করো, বাস সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে রেডিলি অ্যাভেলেবল হবে। কেমন? বেশ, এরপর যখন আমরা ইন্স্যুরেন্সের টার্মটা, তার যে বক্তব্যটা, ইন্স্যুরেন্স কী এবং তার সংজ্ঞা কী দেখে নিয়েছি, তখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট পার্টে যাব, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স মার্কেটের যে ব্রড ক্লাসিফিকেশনটা, যে ভাগগুলোতে ইন্স্যুরেন্স মার্কেটকে ভাগ করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে, এবং সেখানে প্রথমেই জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স। কেমন? আর আরেকটা পার্টে থাকবে নন লাইফ বা জেনারেল ইন্স্যুরেন্স। এই জেনারেল ইন্স্যুরেন্স ইজ অলসো নোন অ্যাজ নন লাইফ ইন্স্যুরেন্স। কাজেই এই দুটো হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন, জীবন বীমা, সাধারণ বীমা, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। জেনারেল ইন্স্যুরেন্সের আবার অনেকগুলো পার্ট আছে এবং যার মধ্যে আবার ব্রড ক্লাসিফিকেশন হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স মানে জলের ব্যাপার, হেলথ ইন্স্যুরেন্স এবং অবশ্যই ভেহিকলস বা অটো ইন্স্যুরেন্স, গাড়ি, বাইক, বড় গাড়ি, সেই ভেহিকলসের ইন্স্যুরেন্স, অটো ইন্স্যুরেন্স। এইগুলো কিন্তু আবার পার্ট হয়ে যাচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স বা নন লাইফ ইন্স্যুরেন্স। আমরা কিন্তু দেখে নেব এই দুটো পার্টই আলাদা আলাদা করে, মানে লাইফ ইন্স্যুরেন্স আলাদা দেখে নেব, আবার জেনারেল ইন্স্যুরেন্স আলাদা দেখে নেব। বেশ, প্রথমে আমরা লাইফ ইন্স্যুরেন্স দেখে নিই। লাইফ ইন্স্যুরেন্সের মাঝখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে লাইফ যার কথা আমরা এখানে বলছি, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি মাচ মানে সার্টেন যে ইফ উই হ্যাভ লাইফ দেন উই অলসো হ্যাভ ডেথ। কাজেই ডেথ ইজ এ ভেরি মাচ সার্টেন অ্যাসিওর্ড ইভেন্ট, এমন একটা ঘটনা, যদি জীবন সত্য হয় তাহলে মৃত্যুও ততটাই সত্য। বাট ইয়েস, দ্য কোয়েশ্চেন ইজ যে ডেথ কখন, কিভাবে, কবে ইজ ভেরি মাচ আনসার্টেন। তাহলে লাইফ ইন্স্যুরেন্স যেই পলিসিগুলো, যেই কন্ট্রাক্টগুলো, যেই চুক্তিগুলো হবে, সেই চুক্তিগুলোকে আমরা বলি যে কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্টগুলোকে কিন্তু আমরা কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স বলছি। কেন বলছি এবার সেটা বুঝে নেব। প্রথমত তো দেখে নেওয়া যাক যে লাইফ ইন্স্যুরেন্সটা কি। অবশ্যই যে কোনো ইন্স্যুরেন্সই একটা কন্ট্রাক্ট হবে, একটা চুক্তি হবে, এটা আমরা আগেই দেখেছি। চুক্তিটা কিন্তু লিগ্যাল কন্ট্রাক্ট এবং সেই কন্ট্রাক্টটা কার সঙ্গে হচ্ছে? ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে হচ্ছে এবং অবশ্যই যিনি ইনসিওর্ড সেই ইন্ডিভিজুয়ালের সঙ্গে হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়াল প্রিমিয়াম পে করবেন এবং তার এগেনস্টে ওই ইন্ডিভিজুয়ালের বা ইনসিওর্ডের যদি কোনো আর্থিক ঝুঁকি থাকে, এই কেসে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তার কিন্তু ডেথ হলে একজন ব্যক্তি, তার যখন ডেথ হয় এবং সে যদি পলিসি হোল্ডার বা ইনসিওর্ড, এখানে যদি তিনি ইনকাম আর্নার হয়, তাহলে কিন্তু ফ্যামিলির একটা ফাইন্যান্সিয়াল লস হয়। অবশ্যই একটা ইমোশনাল লস তো হয়েইছে, সেটা তো আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। বাট এই ডেথের ফলে যে ফাইন্যান্সিয়াল লস হচ্ছে, সেটা কিন্তু এই লাইফ ইন্স্যুরেন্স থাকলে বা কন্ট্রাক্ট থাকলে সেটাকে আমরা কভার করতে পারবো। কাজেই পরীক্ষায় যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ কন্ট্রাক্ট অফ
অ্যাসিওরেন্স, আমরা বলবো লাইফ ইন্স্যুরেন্স ইজ দ্য কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। কেন অ্যাসিওরেন্স? কেন কি ডেথ যেই ইভেন্টটা ভেরি মাচ অ্যাসিওর্ড ইভেন্ট, সেই ইভেন্টটাকে অ্যাসিওর করছে, সেই ইভেন্টটা ঘটলে আমাকে একটা কম্পনসেশন, ফাইন্যান্সিয়াল কম্পনসেশন দেওয়ার কথা বলা হচ্ছে। আদারওয়াইজ যদি যেই পিরিয়ডের জন্যে আমি ইন্স্যুরেন্স করেছি সেই পিরিয়ডের মধ্যে যদি কোনো ওরকম আনফর্চুনেট ইভেন্ট না হয়, তাহলে একটা ম্যাচিউরিটির কথাও বলা হচ্ছে, মানে টাকা যেটা জমা পড়ছে সেখান থেকে ফিরিয়ে দেওয়ারও কথা বলা হচ্ছে। তাই জন্য এটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। কাজেই ইন্স্যুরেন্স কোম্পানি গ্যারেন্টিজ, এই যে গ্যারেন্টি দেওয়া হচ্ছে, অ্যামাউন্ট যেটা পেমেন্ট করা হবে, তাই জন্যই এটাকে বলা হচ্ছে যে কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। এবং এই গ্যারেন্টিটা কিসে থাকছে? কম্পনসেশন আফটার দ্য ডেথ সার্টেন অ্যামাউন্ট, অ্যান্ড যদি ডেথ না হয় ওই টাইম পিরিয়ডের মধ্যে, দেন দ্যাট পারসন উইল বি প্রোভাইডেড উইথ দ্য ম্যাচিউরিটি ভ্যালু। কিছু অর্থ যেটা তিনি প্রিমিয়াম হিসেবে জমাচ্ছেন সেটা ফেরত দেওয়া হবে ম্যাচিউরিটির সময়, যখন ইন্স্যুরেন্সের টার্মটা শেষ হয়ে গেছে। তাহলে প্রশ্নগুলো কিন্তু আমরা বুঝে নিলাম যে লাইফ ইন্স্যুরেন্সে ডেথ কভার করা হচ্ছে, এবং ডেথ কভার করার সাথে সাথে ওই পিরিয়ডের মধ্যে যদি ডেথ না হয়, তাহলে যদি সার্ভাইভাল থাকে তাহলে ম্যাচুরিটি দেওয়া হবে। এবং এই কারণেই লাইফ ইন্স্যুরেন্সকে যখনই আমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে যে কি এটাকে বলা হয়, তখনই কিন্তু আমরা বলবো এটাকে কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স। এইবার যদি আমরা চলে আসি জেনারেল ইন্স্যুরেন্স, বা যেটাকে আমরা বলছি নন লাইফ ইন্স্যুরেন্স, সেখানে কিন্তু আমরা দেখব এই নন লাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু ইজ নট ডিটারমাইন্ড টু বি এ লাইফ ইন্স্যুরেন্স। মানে এর আগে যেটা আমরা দেখলাম লাইফ ইন্স্যুরেন্সের যেই ডেফিনিশনটা, সেখানে সেই পর্যায়ে না পড়া সমস্ত ইন্স্যুরেন্স চলে আসবে কিন্তু এই জেনারেল ইন্স্যুরেন্সে বা নন লাইফ ইন্স্যুরেন্সে। এবং পরীক্ষায় তোমাদের প্রশ্ন কি দেবে যে which of the following is known as contract of indemnity। এই যে কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি, এটা কাকে বলা হয়? তখন কিন্তু আমরা অপশান থেকে বেছে নেব জেনারেল ইন্স্যুরেন্স, এবং জেনারেল ইন্স্যুরেন্সের এক্সাম্পলসগুলো, যে জেনারেল ইন্স্যুরেন্সের কী কী এক্সাম্পলস আমরা দেখেছিলাম, ফায়ার ইন্স্যুরেন্স বা মেরিন ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স বা ভেহিকল ইন্স্যুরেন্স, এই ধরনের ইন্স্যুরেন্সগুলো কিন্তু তাহলে হবে কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। তাহলে এবার এই ইন্ডিমনিটিটা একটু বুঝে নেওয়া যাক। ইন্ডিমনিটি মানে রিস্ক যেটা ছিল, ফাইন্যান্সিয়াল রিস্ক, অন দ্য অকেশন, যদি এই রিস্কটা অকার করে তাহলেই কিন্তু পেমেন্ট করা হবে। আদারওয়াইজ যদি রিস্ক কোনো দিন না অকার করে, কেন কি ওটা আনসার্টেন, হতেও পারে নাও হতে পারে, রিস্ক যদি না ঘটে, অকার যদি না করে, তাহলে কিন্তু নো পেমেন্ট উইল বি মেড, কোনো পেমেন্ট কিন্তু করা হবে না। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। এবং যেখানে একটা প্রমিস করছে যে আপনার যতটা কভারেজ নেওয়া আছে ততটাই কিন্তু আপনাকে ঘুরিয়ে দেওয়া হবে, ইন কেস যদি আপনার ওই আনসার্টেনিটিটার জন্যে, যেই আনসার্টেনিটিটা কভার করা আছে সেটার জন্যে আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক হয়ে থাকে। কাজেই আমরা কিন্তু দেখে নিলাম যে দুটো বড় যেই ভাগ, লাইফ আর জেনারেল ইন্স্যুরেন্স, সেখানে লাইফ ইন্স্যুরেন্সকে আমরা বলছি কন্ট্রাক্ট অফ অ্যাসিওরেন্স, আর জেনারেল ইন্স্যুরেন্সকে আমরা বলছি কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি। পরীক্ষাতে কিন্তু এই দুটো জায়গাকে স্ট্রেস দিয়ে প্রশ্ন আমাদের দিকে টার্গেট করা হবে। বেশ, চলো এইবার নেক্সট হচ্ছে, যেমনি আমরা দেখেছিলাম যে ভারতের সমস্ত ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করার জন্যে একটা সেন্ট্রাল অর্গানাইজেশন, যেটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক বলি, সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি হয়েছিল ভারতবর্ষের সমস্ত ব্যাংকিং সেক্টরটাকে রেগুলেট করা, এবং মানিটারি পলিসি যেটা, আর্থিক নীতি যেটা, সেটা ভারতবর্ষে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে নেওয়া হবে। একই যুক্তিতে, ঠিক একই লজিকে ভারতে ইন্স্যুরেন্স সেক্টর, বিমা
ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করার জন্যে, রেগুলেট করার জন্যে এবং এই ইন্স্যুরেন্স সেক্টরটার সমস্ত রেগুলেশনস, রুলস, গাইডলাইন্স সেট আপ করার জন্যে তৈরি করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI। আমরা এবার এই রেগুলেটরি অথরিটি যেটা IRDAI, এই IRDAI এর সম্পর্কে বিস্তারিত কিছু ফ্যাক্টস দেখে নেব, যেখান থেকে আমরা আমাদের প্রশ্নগুলো আশা করব। IRDAI যেটাকে আমরা বলছি, এই যে আইটা হচ্ছে অফ ইন্ডিয়া, মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। কাজেই যখন IRDA এস্টাবলিশড হচ্ছে তখন সেটা এস্টাবলিশড হচ্ছে IRDA হিসেবে এবং সেই সময়টা হচ্ছে 2000 সাল। পরবর্তীকালে 2014-এ এটাকে রিনেম করা হয়, IRDA কে IRDAI হিসেবে রিনেম করা হয়। IRDA তাহলে কবে এস্টাবলিশড হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে এবং আমরা বলবো IRDA ওয়াজ এস্টাবলিশড ইন 2000 এবং অবশ্যই জিজ্ঞেস করা হবে যে কোন কমিটির রেকমেন্ডেশনে, তাহলে আমরা বলবো মালহোত্রা কমিটি। RN মালহোত্রা ইনি কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্মার গভর্নর। কাজেই RN মালহোত্রা কমিটি যারা রিপোর্ট দিয়েছিলেন 1999-এ এবং সেই রিপোর্টের ভিত্তিতে একটা অ্যাক্ট পাস হলো, যেই অ্যাক্টটা পাস হলো 1999-এ, যেটাকে আমরা বলছি IRDA অ্যাক্ট। একই রকমভাবে দেখো কত সিমিলারিটি, একই রকমভাবে আমাদের পড়তে সুবিধা হয়ে যায়। আমরা জানি যে RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল 1935-এ এবং তখনও একটা অ্যাক্ট এসছিল RBI অ্যাক্ট, যেটা 1934-এ এসছিল। কাজেই 1934-এর RBI অ্যাক্টের মতনই 1999-এ IRDAI অ্যাক্ট, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট 1999-এর আন্ডারে আমরা এস্টাবলিশ করতে চললাম মালহোত্রা কমিটির রেকমেন্ডেশনে IRDA, যার কাজ হবে মূলত ইন্স্যুরেন্স সেক্টরটাকে কন্ট্রোল করা, রেগুলেট করা, সুপারভাইজ করা। এই IRDA এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটিউটারি বডি হিসেবে তৈরি হলো এবং এর হেডকোয়ার্টার কিন্তু হায়দ্রাবাদে। এখান থেকেও প্রশ্ন এসেছে IRDA এর হেডকোয়ার্টার থেকে, কাজে আমরা মনে রাখবো IRDA এর হেডকোয়ার্টার কিন্তু হায়দ্রাবাদে। এটা কিন্তু প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। বেশ, IRDA যেই মেম্বার কমিটি, সেখানে 10 জন মেম্বার আছেন, যেই 10 জন মেম্বারের মধ্যে চেয়ারম্যান এবং চেয়ারম্যান বর্তমান কে সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে। কেন কি এই চেয়ারম্যান ইনি 3 বছরের জন্য ইলেক্টেড। এবার এই চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করা হয়েছে 3 বছরের জন্য, আবার নিশ্চয়ই চেঞ্জ হবে, তখন কিন্তু তোমাদেরকে আবার নতুন চেয়ারম্যানের কথা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কাকে পাচ্ছি এখন? আমরা পাচ্ছি দেবাশিস পান্ডেকে এবং ইনি কিন্তু এখন আমাদের IRDA এর চেয়ারম্যান। 10 জন মেম্বারের সাথে চেয়ারম্যান, যার মধ্যে থাকবেন 5 ফুল টাইম মেম্বার, 5 জন ফুল টাইম মেম্বার আর 4 জন পার্ট টাইম মেম্বার, 9 জন, আর চেয়ারম্যানকে নিয়ে 10 জন। এই হলো আমাদের গঠন IRDA এর। বেশ, ফাংশনসগুলো একটু দেখে নিই। যদিও আমি তোমাদেরকে বলেছি যে প্রাইমারি ফাংশন, প্রধানত IRDA এর কাজ কি হবে? IRDA এর কাজ হবে যে ভারতের ইন্স্যুরেন্স সেক্টরটাকে কন্ট্রোল করা, রেগুলেট করা, সুপারভাইজ করা। এবং সেই IRDA অ্যাক্টে কিন্তু IRDA এর কী কী কর্তব্য, কী কী তার ক্ষমতা এবং কী কী তাকে ফাংশনস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বলা আছে, যার মধ্যে প্রধান ফাংশনসগুলো রেজিস্টারিং অ্যান্ড রেগুলেটিং দ্য ইন্স্যুরেন্স কোম্পানিজ। ভারতবর্ষে যেই বিমা সংস্থাগুলি আছে সেই বিমা সংস্থাগুলোকে রেগুলেট করা এবং অবশ্যই তাদেরকে রেজিস্টার করা। প্রোটেক্টিং দ্য পলিসি হোল্ডার্স ইন্টারেস্ট, যাদের বিমা করা হচ্ছে, দ্য ইনসিওর্ড পারসনস, তাদের যাতে স্বার্থ সুরক্ষিত থাকে, তাদেরকে যাতে কেউ ঠকাতে না পারে, কোনো ফ্রড বা স্ক্যাম যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখার কাজ কিন্তু IRDA। লাইসেন্সিং অ্যান্ড এস্টাবলিশমেন্ট
এই নর্মসগুলো, নিয়মগুলো, সেগুলো ফর দ্য ইন্স্যুরেন্স ইন্টারমিডিয়ারিজ মানে হচ্ছে সেই সমস্ত এজেন্সিজ যাদের মাধ্যমে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আর ইনসিওর্ডের মধ্যে যোগাযোগটা হচ্ছে। সেই ইন্টারমিডিয়ারিজ যারা ইন্স্যুরেন্সের কাজ করবেন তাদের এস্টাবলিশমেন্ট বা তাদেরকে পরিচালনার সমস্ত নিয়ম গাইডলাইন্স কিন্তু আইআরডিএ দিয়ে থাকে। স্পেসিফাইং দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নর্মস, যেই নিয়মগুলো মেনে ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো আইআরডিএর কাছে রিপোর্ট সাবমিট করবে, যেই রিপোর্টের থেকে আইআরডিএ বুঝতে চেষ্টা করবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সংস্থাগুলো ভারতে যখন বিজনেস করছে তারা আইআরডিএর নিয়মটা মেনে চলছে কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি, আর এনশিওরিং দ্য ইন্স্যুরেন্স কভারেজ, যাতে বিমার যে বেনিফিটটা, ইন্স্যুরেন্সের যে সুবিধাটা, সেটা যেন আমাদের রুরাল এরিয়াতে যারা আছেন, আমাদের গ্রামাঞ্চলে যারা আছেন এবং অবশ্যই যারা আমাদের সমাজের ভালনারেবল বা পিছিয়ে পড়া শ্রেণীর লোক, তারা যেন এটার বেনিফিট পায়। এমন যেন না হয় যে ইন্স্যুরেন্সের বেনিফিট শুধুমাত্র যারা ওয়েল টু ডু, যারা সমাজে অলরেডি প্রতিষ্ঠিত, তারাই শুধু পায়। সেদিকে নজর দেওয়ার কাজও কিন্তু আমাদের আইআরডিএ করবে, যাতে সমস্ত স্তরের লোকেরা কিন্তু এই ইন্স্যুরেন্সের বেনিফিটটা পায়। সো আমরা কিন্তু আজকে খুব শর্টে দেখে নিলাম যে বিমা কাকে বলে এবং সেই ব্যবস্থাটা ভারতে কিভাবে ভাগ হয়েছে, যেখানে জীবন বিমা এবং সাধারণ বিমা কাকে বলে, তার সাথে বিমা সংস্থাগুলিকে রেগুলেট করার জন্য কোন ইন্ডাস্ট্রি কবে কার রেকমেন্ডেশনে তৈরি হচ্ছে, এবং জেনারেলি কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে তোমরা খেয়াল করবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। এখন আমরা কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো উত্তর করার মতন একটা জায়গায় আমরা চলে এসেছি। আমরা একটু দেখে নিই যে আমরা যেটা পড়েছি সেই পড়াটার আজকে আমাদের কতটা বুঝতে পেরেছি। এই যে অ্যাসিওরেন্স, দ্য ওয়ার্ড অ্যাসিওরেন্স বলছে ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স নাকি লাইফ ইন্স্যুরেন্স। আমরা অলরেডি পড়েছি যে এই তিনটে আর জেনারেল ইন্স্যুরেন্স, এবং তাই জন্য এখানে কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি থাকবে। কন্ট্রাক্ট অফ ইন্ডিমনিটি থাকবে, ঘটনাটা ঘটলে তবেই তার ক্ষতিপূরণ, ঘটনা না ঘটলে কিছু নেই। তাই জন্যে অ্যাসিওরেন্স কথাটা কিন্তু আমরা ব্যবহার করি লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। কাজেই আমাদের আনসার হবে দ্য ওয়ার্ড অ্যাসিওরেন্স ইজ ইউজড ফর লাইফ ইন্স্যুরেন্স। বাকি তিনটেই কিন্তু সাধারণ বিমা বা জেনারেল ইন্স্যুরেন্স। নেক্সট বলছে নট এ পাবলিক সেক্টর ইন্স্যুরেন্স। এখন পাবলিক সেক্টর বলতে এখানে বোঝানো হচ্ছে গভর্নমেন্ট সেক্টরকে, সরকারি বিমা সংস্থা। এখানে তোমাদের আমি বলে রাখি যে সরকারি বিমা সংস্থা হতে গেলে সরকারের মালিকানা অন্তত 51% বা তার বেশি থাকতে হবে, এটা তোমরা জানো। এবার এখানে যে তিনটে নাম দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড, আমরা দেখতে পাচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চেনটা একটা টিপিক্যাল ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তার কারণ হচ্ছে এইখানে এই যে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স বা নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, এগুলো কিন্তু পাবলিক সেক্টর ইউনিট বা সরকারি বিমা সংস্থা, এবং এই দুটো সংস্থাই একটা সময়, এখন না, একটা সময় এই যে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন বা জিআইসির আন্ডারে কাজ করত। কিন্তু ওই যে মালহোত্রা কমিটি যেটা আমরা পড়লাম আইআরডি এর জন্যে, সেই মালহোত্রা কমিটির রেকমেন্ডেশনেই কিন্তু জিআইসিকে আমাদের দেশে রিইনসিওরার করে দেওয়া হয়েছে। কাজেই আমরা পরে কোনো একটা সেশনে এই আলোচনাগুলোও কিন্তু আমরা করব। কাজেই এখানে জিআইসি আপাতত ইনফরমেশনের জন্য আমরা মনে রাখবো, জিআইসি আপাতত ইনফরমেশনের জন্যে জিআইসিকে মনে রাখবো ভারতীয় রিইনসিওরার, ইন্ডিয়ান রিইনসিওরার।
এবং এই যে দুটো কোম্পানি ইউনাইটেড ইন্ডিয়া আর নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, এরা হচ্ছে সরকারি সাধারণ বীমা সংস্থা, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, সাধারণ বীমা সংস্থা। আচ্ছা, আর এই যে লাইফ ইন্স্যুরেন্স যেটা আছে এসবিআই এর, এটা কিন্তু সরকারি সংস্থা নয়। লাইফ ইন্স্যুরেন্স যেটা এসবিআই এর মাধ্যমে হচ্ছে সেটা কিন্তু একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের প্রশ্ন করেছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পাবলিক সেক্টর, সেই জন্যে আমাদের উত্তর দেখো, এইখানে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স অবশ্যই পাবলিক সেক্টর, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স অবশ্যই পাবলিক সেক্টর, এবং জিআইসি যে হয়তো সরাসরি ইন্স্যুরেন্স বিক্রি করে না কিন্তু রিইন্স্যুরার, সেও কিন্তু পাবলিক সেক্টর। কাজে পড়ে থাকলো কে? পড়ে থাকলো আমাদের আনসার হচ্ছে সি, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। তাহলে ইজ নট এ গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর। বেশ, আমরা আগের যেই সেশনসগুলো করেছিলাম সেই সেশন থেকে কয়েকটা প্রশ্ন, দুটো প্রশ্ন এনেছি তোমাদের জন্যে। নাবার্ড, নাবার্ড, এই নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ, নাবার্ড কিসের উন্নতির সাথে যুক্ত? আনসারে অপশানে দেওয়া আছে এগ্রিকালচার এবং রুরাল, কৃষি এবং গ্রামীণ ক্ষেত্র, হেভি ইন্ডাস্ট্রিজ, ব্যাংকিং সেক্টর, আর রিয়েল এস্টেট, জমি বাড়ি অ্যাপার্টমেন্ট, এইসব হচ্ছে রিয়েল এস্টেট। নাবার্ডের ফুল ফর্মের কথা যদি আমরা ভাবি তাহলে NA রিপ্রেজেন্টস ন্যাশনাল, B রিপ্রেজেন্টস ব্যাংক, A ফর এগ্রিকালচার, R ফর রুরাল অ্যান্ড D রিপ্রেজেন্টস ডেভেলপমেন্ট। কাজেই যদি আমাদের শর্ট ফর্মটার, অ্যাব্রিভিয়েটেড ফর্মটার ফুল ফর্মটা মনে থাকে, ন্যাশনাল ব্যাংক ফর রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, তাহলেই কিন্তু আমরা আনসারটা ইজিলি করে দেব অপশান এ। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। কেন কি? works for NABARD works for the development of agriculture and rural areas in India. পরের প্রশ্নটা, পরের প্রশ্নতে বলছে which of the form of economy, কোন ধরনের, দেখো এখানে ইকোনমি কিন্তু ওই সিস্টেমটা, অর্থ ব্যবস্থাটা, কেমন সেই অর্থ ব্যবস্থাটা এখানে জিজ্ঞেস করছে যে which of the following economy is termed as laissez-faire। এই laissez-faire কি, ল্যাসে-ফেয়ার কি এবং সেই ল্যাসে-ফেয়ারটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? আমরা দেখেছিলাম যে এই ল্যাসে-ফেয়ার মানে হচ্ছে লেট ইট ডু বাই ইটসেলফ। এই লেট ইট ডু বাই ইটসেলফ কথাটা কাকে মিন করে বলা হচ্ছে? এই পুরো উক্তিটা দেওয়া হচ্ছে গভর্নমেন্টকে মিন করে, সরকারকে মিন করে, রাষ্ট্রকে মিন করে, এবং তাকে বলা হচ্ছে যে এইখানে যে ইট, এই ইট হচ্ছে বাজার ব্যবস্থা, মার্কেট। বলছে যে বাজার ব্যবস্থাকে অর্থনৈতিক কাজগুলো করতে দিন এবং বাজার ব্যবস্থার অর্থনৈতিক কাজগুলোর মধ্যে সরকারি বা অথরিটির কোনো ধরনের হস্তক্ষেপ প্রয়োজন নেই, বা সেটা যদি থাকেও সেটা যেন খুব সর্বনিম্ন হয়। কাজে এইটাকে আমরা বলেছিলাম ল্যাসে-ফেয়ার। তাহলে ল্যাসে-ফেয়ারটা কোন ধরনের অর্থ ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেমের সাথে রিলেটেড? দেখো এখানে আনসার অপশানে কি আছে? কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি মানে যেখানে নির্দেশ দিয়ে কাজ হয় এবং সেখানে নির্দেশ দেওয়ার জন্য একটা অথরিটি থাকবে এবং অবশ্যই সেটা আমাদের মতন দেশে গভর্নমেন্ট হবে। সোশ্যালিস্টিক ইকোনমিতে আমরা দেখেছিলাম যে এমন একটা অর্থ ব্যবস্থা, যেই অর্থ ব্যবস্থাতে সব কিছুর মালিকানা রাষ্ট্রের হাতে থাকবে। তার মানে এই দুটো সেম হয়ে গেল। তাহলে এটা হবে না, কেন কি এখানে কথাটা বলাই হচ্ছে রাষ্ট্রকে যে আপনি আপনার নিয়ন্ত্রণ যত পারেন কম রাখেন বাজার ব্যবস্থার উপরে। তাহলে পড়ে থাকলো মিক্সড ইকোনমি। ভারতীয় অর্থনীতি মিক্সড ইকোনমি কেন বলেছি? কেন কি ভারতীয় অর্থনীতিতে দুটো জিনিসের মিক্সচার আছে। এবার কোন দুটো জিনিসের মিক্সচার আছে? অবশ্যই এই সোশ্যালিস্টিক ইকোনমির মিক্সচার আছে, তার সাথে মিক্সচার আছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। এবং আমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু ক্যাপিটালিস্টিক ইকোনমি হবে। কেন কি ক্যাপিটালিস্টিক ইকোনমি হচ্ছে বাজার ভিত্তিক বা মার্কেট ডিপেন্ডেন্ট ইকোনমি, যেই অর্থনীতিতে আমাদের অর্থনৈতিক কাজগুলো বাজার ব্যবস্থার ওপরে নির্ভর করে। কাজেই আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশান এ, ক্যাপিটালিস্ট ইকোনমি। কাজেই
তোমরা এই ধরনের আরও সেশনস পেতে গেলে তোমরা অবশ্যই যেটা করবে গুগল প্লে স্টোর থেকে রাইজ স্মার্টের আমাদের অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করলেই সমস্ত নোটিফিকেশান পাবে। কাজেই সেই নোটিফিকেশানসগুলো পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে রাখতে হবে। সাবস্ক্রাইব বাটন যেই ক্লিক করবে তোমরা সমস্ত সাবজেক্টের রেগুলার যেই সেশনসগুলো এখানে হচ্ছে তার নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছবে এবং তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশনটা কম্পিটিটিভ এক্সামের সেটাকে একেবারে পরিপূর্ণ করে তুলতে পারবে। কাজেই কোনো দেরি না করে গুগল প্লে স্টোর থেকে কিন্তু এই অ্যাপটাকে ডাউনলোড করো, ইনস্টল করো আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে কিন্তু কখনোই ভুল করবে না। আজকে এই পর্যন্তই থাকলো, অপেক্ষায় থাকবো তোমাদের সঙ্গে নেক্সট সেশনের জন্যে। চলো সবাই ভালো করে পড়াশোনা করো অ্যান্ড ভেরি গুড বাই এভরিওয়ান।